হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, উইন্টার চলে আসছে আর নিশ্চয়ই আপনারা সবাই ভাবছেন এই উইন্টারে কোথায় যাবেন ঘুরতে। আর যদি আপনারা রাজস্থানে ঘুরতে যান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য, বিশেষ করে হার্ট অফ রাজস্থান পিঙ্ক সিটি জয়পুর নিয়ে। আজকের এই ব্লগে আমরা ঘুরবো অফবিট রুটে। আমরা আমাদের যাত্রাটি শুরু করব রাজস্থানের সবচেয়ে বড় আর রাজকীয় ফোর্ট আমের ফোর্ট থেকে। তারপর দেখতে যাব স্থাপত্যের ধাঁধা পান্না মিনাকুণ্ড। সেখান থেকে রওনা দেব ঐতিহাসিক মীরা টেম্পল, যেখানে ইতিহাস আর ভক্তির এক অদ্ভুত মিলন রয়েছে। মীরা টেম্পল দেখে আমরা যাব সবুজে ঘেরা কনক বৃন্দাবনে। সেখানে আমরা ঘুরে দেখব মন্দিরটি, আর যাত্রার শেষ ভাগে ফেরার পথে দেখে নেব জলমহলের অপূর্ব দৃশ্য, আর একদম শেষে এক ঝলক দেখে নেব হাওয়া মহলের বাইরের দিকের রাতের অসাধারণ দৃশ্য। বেরিয়ে পড়েছি আমের ফোর্টের উদ্দেশ্যে। আমরা এবার বেরিয়ে পড়লাম আমের ফোর্টের দিকে। জয়পুর শহর থেকে আমের ফোর্টের দূরত্ব প্রায় 12 কিলোমিটারের কাছাকাছি। পৌঁছাতে আমাদের টাইম লেগেছিল প্রায় 40 মিনিটের কাছাকাছি। যেহেতু আমরা স্কুটি নিয়ে যাচ্ছি তাই আমরা এই রুটটা নিলাম। এইবার আমরা পৌঁছে গেলাম ফাইনালি আমের ফোর্টের সামনে। এই ফোর্টটির আসল নাম হলো অম্বিকেশ্বর ফোর্ট। তো চলো এবার ফোর্টটি ঘুরে দেখা যাক। প্রথমেই আমরা টিকিট করে নিলাম। ফোর্টে প্রবেশ মূল্য ছিল 100 রুপিস ইচ পার্সন। এই ফোর্টটি রাজস্থানের 16 শতাব্দীর সেই রাজকীয় ক্ষমতার ঐতিহ্যের প্রতীক, যা আজও টিকে আছে। এই ফোর্টের ভেতরে ঢুকলে মনে হবে যেন টাইম মেশিনে চড়ে 500 বছর পেছনে চলে এসেছেন। আমরা দাঁড়িয়ে রয়েছি আমের ফোর্টের দিওয়ানি আমের সামনে। এই হলো সেই স্থান যেখানে মহারাজা প্রতিদিন তার সাধারণ প্রজাদের সাথে দেখা করতেন এবং তাদের অভিযোগ ও আবেদন শুনতেন। দেখুন ফোর্টের ভেতরটা কি সুন্দর নকশা করা। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ফোর্টের আরো অন্দরমহলে। আমরা ধীরে ধীরে এগিয়ে অন্দরমহলে ভেতরে আসতেই দেখতে পেলাম এক বিশাল গার্ডেন এরিয়া। খুব সুন্দর গার্ডেন এরিয়া, খুব সুন্দর একটি জায়গা। এটি হচ্ছে দিওয়ানি খাস, যেখানে রাজা বিশেষ মন্ত্রীদের সাথে বা অন্য রাজ্যের দূতদের সাথে বৈঠক করতেন। আর এইটা হলো সেই অংশ যার জন্য আমের ফোর্ট বিশ্বজুড়ে পরিচিতি, শীষমহল। আসল নাম জয় মন্দির। শীষমহলটি ঘুরে দেখা যাক। ভেতরে ছাদ আর দেওয়ালে যা ছোট ছোট আয়না টুকরো এমন ভাবে বসানো হয়েছে যে যদি মাঝরাতে একটা মোমবাতিও জ্বালানো হয় তবে মনে হবে যেন পুরো ঘরে হাজার হাজার তারা জ্বলে উঠেছে। এখানকার কারুকার্য, বিশেষত ফুলের ডিজাইনগুলো আপনাদের মুগ্ধ করবেই। এবার আস্তে আস্তে আমরা মহলের ভেতরের দিকে যাব। আমি ফোর্টের ভেতর দিকে দেখা যাক, উপর দিকে ওঠার চেষ্টা করব।
এটা হচ্ছে রাজা মানসিং প্যালেস। প্যালেস অফ রাজা মানসিং প্রায় 1599 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল এবং এটি নির্মাণে প্রায় 25 বছর সময় লেগেছিল। ধীরে ধীরে এগিয়ে যাব উপরের দিকে। চলুন সিঁড়িতে করে উপরের দিকে যাওয়া যাক। আমরা যেরকম ওয়াটার স্টোরেজ দেখেছি জায়গার ফোর্টে, এখানেও একটা ওয়াটার স্টোরেজ আছে, কিন্তু এটা লক আছে। এই জায়গায় ওয়াটার স্টোরেজ করা হয়। এটা হচ্ছে ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক। আমরা এবার ধীরে ধীরে এগাচ্ছি উপরের দিকে। ছোট্ট ছোট্ট রাস্তা, ছোট্ট ছোট্ট সিঁড়ি বেয়ে এবার আমরা উপরের দিকে উঠে যাব। আমরা এক্সিট পয়েন্টে ঢুকেছি, ঠিক যাচ্ছি কিনা সেটাই হচ্ছে মেন কথা। খাড়া খাড়া সিঁড়ি বেয়ে এবার আমরা উপর দিকে উঠে যাচ্ছি। দেখা যাক, মহলের অন্দরমহলে যাওয়া যাক। ছোট্ট ছোট্ট গলি, এই গলি বেয়ে আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাই। এই স্থানটি ছিল রাজ পরিবারের মহিলাদের বাসস্থান। যেহেতু রাজা মানসিংহের 12 জন রানী ছিলেন, তাই তিনি প্রতিটি রানীর জন্য 12টি পৃথক কক্ষ তৈরি করেছিলেন। এই কক্ষগুলো একটি সাধারণ করিডোর বরাবর খোলা ছিল। এই নকশাটি এমনভাবে করা হয়েছিল যাতে রাজা যখন কোনো রানীর কক্ষে প্রবেশ করতেন, তখন অন্য রানীরা যেন তা বুঝতে না পারেন। চলুন এবারে আস্তে আস্তে এক্সিট করা যাক। এই দেখুন, এগুলো হচ্ছে আমির ফোর্টের সুড়ঙ্গের রাস্তা। বিশাল বিশাল কড়াই দেখুন, এটা হচ্ছে কড়াই। এইদিকে হচ্ছে মিউজিয়াম গ্যালারি উপর দিকে, এদিকে হচ্ছে আর্ট গ্যালারি। এটাই হচ্ছে মেন মিনা বাজার। এটাই হচ্ছে আমির ফোর্টের মিনা বাজার, পুরো এরিয়াটা। আমের ফোর্টটি ঘুরে দেখার পর এইবার আমরা যাব পান্না মিনা কুণ্ডের দিকে। চলুন পান্না মিনা কুণ্ডের দিকে এগিয়ে যাওয়া যাক। এর ফোর্ট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত পান্না মিনা কুণ্ড। স্কুটিতে যেতে সময় লেগেছিল 5 মিনিট, আর আপনারা যদি পায়ে হেঁটে যান তাহলে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। আপনারা ফোর্টের পিছনের গেট দিয়ে নেমে যেতে পারেন। পান্না মিনা কুণ্ডটি 16শো শতাব্দীতে নির্মিত হয়েছিল। বৃষ্টির জল সংগ্রহ সংরক্ষণের জন্য এটি তৈরি করা হয়েছিল। স্থানীয় নারী এবং গ্রামবাসীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ জল উৎস মিলনস্থল। দেখতেই পাচ্ছেন, এটি একটি 8 তলা গভীর সিঁড়িগুলো চারদিক থেকে নেমে গেছে এবং একটি সুন্দর ও প্রতিসম নকশা তৈরি করেছে। এর 4 কোণে 4টি অষ্টভুজাকৃতির প্যাভিলিয়ন বা ছত্রিশ রয়েছে।
যদিও এটি এখন আর জলের উৎস হিসাবে ব্যবহৃত হয় না, এর সৌন্দর্যের কারণে এটি পর্যটকদের কাছে আজও খুবই জনপ্রিয়। আপনারাও যদি আমের ফোর্টে ঘুরতে আসেন তাহলে অবশ্যই একবার এই পান্না মীনাকুণ্ডটি ঘুরে যেতেই পারেন। আমরা পান্না মীনাকুণ্ডটি ঘুরে দেখার পর পান্না মীনাকুণ্ডের খুব কাছেই অবস্থিত মীরা টেম্পলের দিকে এগিয়ে যাব। এখান থেকে মীরা টেম্পলের ডিস্টেন্স প্রায় 300 মিটার। পায়ে যদি হেঁটে যান তাহলে 4 মিনিট সময় লাগবে। এখন আমরা দাঁড়িয়ে আছি মীরা টেম্পল বা শ্রী জগৎ শিরোমণি মন্দিরের সামনে। এই মন্দিরটি প্রায় 1599 থেকে 1608 খ্রিস্টাব্দের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল। মন্দিরটি রাজবংশের রাজা প্রথম মানসিং এবং তার স্ত্রী রানী কনকবতী নির্মাণ করেছিলেন। রানী তার অল্প বয়সে মৃত পুত্র জগৎ সিং এর স্মৃতিতে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। পুত্রের নামানুসারে মন্দিরটির নামকরণ করা হয় শ্রী জগৎ শিরোমণি মন্দির। মন্দিরটির ভেতরটি ঘুরে দেখা যাক। এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো মীরাবাইয়ের সাথে এর সম্পর্ক। মন্দিরের ভিতরে প্রবেশ করতেই আমরা দেখতে পেলাম শ্রীকৃষ্ণের মূর্তি। এই মন্দিরে প্রতিষ্ঠিত ভগবান কৃষ্ণের মূর্তিটি সে একই মূর্তি যার পূজা মীরাবাই মেবারের চিত্তরগড়ে করতেন। সম্রাট আকবর এবং তানসেন ছদ্মবেশে একবার চিত্তরগড়ে মীরাবাইয়ের সাথে দেখা করার পর মূর্তিটিকে জয়পুরে নিয়ে আসে। ভক্তদের কাছে মীরা মন্দির নামে আজ পরিচিত। এটি ভারতের সেই বিরল মন্দিরগুলোর মধ্যে অন্যতম যেখানে মীরাবাইকে ভগবান কৃষ্ণের সঙ্গে পূজা করা হয়। ঠিক সন্ধ্যা আরতির টাইমে ঢুকেছিলাম, তাই খুব সুন্দর মন্দিরের পরিবেশ, খুবই ভালো লাগছিল। আমরা মন্দিরটি ঘুরে দেখলাম। মন্দিরের স্তম্ভ ও দেওয়াল জুড়ে রয়েছে সূক্ষ্ম খোদাই কাজ। এই খোদাইগুলোতে হিন্দু পুরাণ, বিশেষ করে কৃষ্ণলীলা এবং মীরাবাইয়ের জীবনের বিভিন্ন দৃশ্য চিত্রিত করা হয়েছে। মীরা টেম্পল ঘোরা হয়ে গেল। এবার আমরা ধীরে ধীরে এগাবো আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে। জয়পুর খুব সুন্দর জায়গা, ঘোরার খুবই সুন্দর জায়গা। আর আমরা মীরা মন্দিরটি ঘুরে দেখার পর এগিয়ে যাব কনক বৃন্দাবন দেখার উদ্দেশ্যে। এখান থেকে কনক বৃন্দাবনের ডিস্টেন্স প্রায় 4.5 কিলোমিটার। স্কুটিতে যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 15 মিনিটের কাছাকাছি। আপনারা মীরা মন্দির থেকে কনক বৃন্দাবনের জন্য বাস, গাড়ি বা অটো পেয়ে যাবেন। এটা হচ্ছে কনক বৃন্দাবনের রাস্তা। আর আমরা পৌঁছে গেলাম কনক বৃন্দাবনে। মহারাজা জয় সিং তার আরাধ্য দেবতা গোবিন্দকে জয়পুরে আনার আগে এই স্থানটিকে এমনভাবে সাজিয়েছিলেন যাতে এটির পরিবেশ বৃন্দাবনের মতোই পবিত্র ও সুন্দর হয়। 1600 শতকে মহারাজ প্রথম মানসিং দ্বারা এই উদ্যানটি নির্মিত হয়েছিল। রাজস্থানী ভাষায় কনক শব্দের অর্থ হলো স্বর্ণ বা সোনালী। এই স্থানটির রাজকীয় সৌন্দর্যের জন্যই এর নাম দেওয়া হয়েছিল কনক বৃন্দাবন। এবার আমরা ধীরে ধীরে এগিয়ে যাব কনক বৃন্দাবনের মূল আকর্ষণ গোবিন্দ দেবজির মন্দিরের কাছে। আমরা যখন মন্দিরে পৌঁছালাম তখন মন্দিরে অলরেডি সন্ধ্যা আরতি চলছিল। মন্দিরটি সুন্দর রাজস্থানী শৈলীতে নির্মিত এবং এটি শান্ত পরিবেশ ভক্তদের আকর্ষণ করে তোলে। এইবার আমরা মন্দিরটি ঘুরে দেখার পর ধীরে ধীরে বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন জলমহলের উদ্দেশ্যে। এদিকে হচ্ছে বাগান, আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো। এখান থেকেই দেখতে পাচ্ছেন বাগানটা। ফেরার পথে দেখতেই পাচ্ছেন কনক বৃন্দাবনের অপূর্ব দৃশ্য। এই বাগানটি তার প্রাকৃতিক সৌন্দর্য ও স্থাপত্যের কারণে বলিউডের বহু সিনেমার শুটিংয়ের জন্য জনপ্রিয়। কনক বৃন্দাবন থেকে
জলমহলের ডিস্টেন্স প্রায় 2.3 কিলোমিটার। আমাদের স্কুটিতে যেতে সময় লেগেছিল প্রায় 6 মিনিটের কাছাকাছি। আপনারাও অটো, বাস বা ট্যাক্সি পেয়ে যাবেন। জয়পুরের আমের রোড ধরে যখন সন্ধ্যা নামে তখন আমরা দেখতে পেলাম মানসাগর লেকের শান্ত জলের মধ্যে ভেসে থাকা জলমহলে। জলমহলের আধুনিক আলোকসজ্জা প্রাসাদের প্রতিটি খিলান, ছত্রি ও কারুকাজকে স্পষ্ট করে তোলে। প্রাসাদটি জলের উপর যেন এক আলোর দ্বীপ হয়ে জ্বলতে থাকে। লেকের পাড়ে বসে দূর থেকে এই দৃশ্য উপভোগ করা এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। এই জলমহলে এখন পর্যটকদের প্রবেশের অনুমতি নেই। দূর থেকে এই ঐতিহাসিক কাঠামোটি দেখা এক অসাধারণ অভিজ্ঞতা। এখানকার সন্ধ্যাটি এক মুহূর্তের জন্য আপনাকে মনে করিয়ে দেবে জয়পুর কেন পিঙ্ক সিটি বা গোলাপি শহর নামে পরিচিত, কারণ এর প্রতিটি কোণেই একটি রাজকীয় রূপকথার গল্প লুকিয়ে আছে। আমরাও কিছুক্ষণ লেকের পাড়ে বসে সময় কাটাই, তারপর আমরা রিটার্ন করি আমাদের নেক্সট গন্তব্য হাওয়া মহলের উদ্দেশ্যে। জলমহল থেকে হাওয়া মহলের ডিস্টেন্স প্রায় 4.5 কিলোমিটার। প্রায় 16 মিনিট সময় লেগেছিল আমাদের যেতে। আমরা হাওয়া মহলের বাইরে পৌঁছেই দেখতে পাই হাওয়া মহলটি সন্ধ্যার আলোয় যেন রাজকীয় মুকুটের মতো জ্বলে উঠেছে। দূর থেকে দেখলে মনে হয় বালি পাথরের এই প্রাসাদটি বুঝি হাজারো প্রদীপের আলো সেজে উঠেছে। আমাদের হাওয়া মহলটি রাতের বেলা একটু দেখার ইচ্ছে ছিল, তাই আমরা সন্ধ্যের পরই রিটার্ন করার সময় দেখলাম। নেক্সট ভিডিওতে আমরা আপনাদের দিনের বেলায় হাওয়া মহলটা ঘুরিয়ে দেখাবো। আমরা কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে হাওয়া মহলটিকে দেখলাম, তারপর আমরা ধীরে ধীরে রিটার্ন করে গেলাম আমাদের হোটেলের দিকে। আজকের মতো আমরা ভিডিওটা এখানেই এন্ড করছি। নেক্সট ভিডিওতে আমরা আপনাদের দেখাবো আমাদের জয়পুর শহরের নেক্সট ডে ট্রিপ। আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের জয়পুর ট্যুরের আজকের ভিডিওটি আপনাদের কীরকম লেগেছে। আর যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদেরকে এভাবেই সাপোর্ট করে যাবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।